কাশ্মীর আসলে কার, ভারতের নাকি পাকিস্তানের? কাশ্মীর নিয়ে কেন ভারত পাকিস্তানের মধ্যে এত বড় লড়াই? এখন কাশ্মীর নিয়ে আর ধোঁয়াশা রাখেনি পাকিস্তান। মুখ খুলে সরাসরি যুদ্ধের ঘোষণা দিল পাকিস্তানের জেনারেল আসিম মুনির। 14 লক্ষ ভারতীয় সেনাদের উপর তাকিয়ে তিনি বলেছেন, তাদেরকে আমরা আর ভয় পাই না। কাশ্মীর আমাদের আছে, আমাদের ছিল এবং আমাদেরই থাকবে। প্রয়োজনে 10টা যুদ্ধ করব, তবুও কাশ্মীর ছাড়ব না। কয়েকদিন আগেই এই বক্তব্য প্রকাশে এসেছে। ভারতীয় গোয়েন্দা মহল, দিল্লির নীতি নির্ধারক মহল এখন কার্যত স্তব্ধ। এটি হচ্ছে বাস্তব যুদ্ধের আগমনী সংকেত। পাকিস্তান সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কাশ্মীর তাদের ঘাড়ের শিরা। পাকিস্তান এখন আর কূটনীতির পেছনে লুকিয়ে থাকবে না। তার এই ঘোষণার পেছনে লুকিয়ে আছে গভীর ইতিহাস, আবেগ এবং রাজনীতি। যেখানে মোদির ভারত এখন চাপে, কৌশলে পরাজিত এবং সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ভেতরের আতঙ্কে বিপর্যস্ত। জেনারেল মুনির বলেন, পাকিস্তান এবং ভারত কখনোই এক জাতি ছিল না। তাদের ধর্ম, সংস্কৃতি, রাজনৈতিক আদর্শ সবকিছুই ছিল ভিন্ন। দ্বিজাতিত্বের ভিত্তিতে যে পাকিস্তান তৈরি হয়েছিল, সেই আদর্শকে তিনি সামনে টেনে এনে আবার তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা যে আদর্শ নিয়ে এই দেশ গড়েছিলেন, আজকে আমরা সেই আদর্শেই কাশ্মীর পুনরুদ্ধার করব। যারা বিদেশে রয়েছে তাদের সন্তানদেরও আমরা এই ইতিহাস শেখাবো। তাহলে পাকিস্তানের ভবিষ্যৎ কখনোই দুর্বল হবে না। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ভারতের 13 লক্ষ সৈন্য যদি আমাদের দমন করতে না পারে, তাহলে কিছু সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী কখনোই পাকিস্তানকে দমাতে পারবে না। বেলুচিস্তান নিয়ে ষড়যন্ত্র চলবে না। যারা দেশভাগের চক্রান্ত করেছে তাদের দ্রুত নিশ্চিহ্ন করা হবে। এই বক্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ সংহতির সাথে সম্পৃক্ত। অর্থাৎ ইসলামাবাদ এখন পুরো রাষ্ট্রীয় শক্তি, সামরিক প্রস্তুতি এবং আদর্শিক সম্পর্ক একত্রিত করে কাশ্মীর নিয়ে ভারতের মুখোমুখি হতে প্রস্তুত। আর নরেন্দ্র মোদীর প্রশাসন এখন চুপ, কারণ তারা ভালো মতোই জানে পাকিস্তান এবার শুধু হুমকি দেয়নি, সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। ভারতের সব থেকে বড় সংকট হলো তাদের একদিকে নিজেদের ভেতরের বিদ্রোহ সামলাতে ব্যস্ত, অন্যদিকে সীমান্তে একযোগে পাকিস্তান, চীন এবং অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে পড়ে গিয়েছে। 2019 সালে 370 ধারা বাতিল করে কাশ্মীরের স্বায়ত্ত শাসন কেড়ে নেওয়ার জন্য যে রাজনৈতিক খেলা শুরু করেছিল, তা এখন সরাসরি উল্টো আঘাত হয়ে ফিরে এসেছে। ভারত যেটাকে অভ্যন্তরীণ প্রশাসনিক সংস্কার বলে চালিয়ে দিতে চেয়েছিল, সেটাই ছিল পাকিস্তানের দৃষ্টিতে পরিপূর্ণ দখলদারি। আর সেই দখলদারি এবার মোকাবেলার জন্য ইসলামাবাদ সেনাপ্রধানের কণ্ঠে সরাসরি যুদ্ধের ঘোষণার মতো বার্তা প্রদান করেছে। বিশ্লেষকরা বলেছেন, এই ভাষণ একেবারেই নতুন ধরনের। অতীতে পাকিস্তান সর্বোচ্চ বলতো কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমাজকে সম্পৃক্ত করতে হবে, কিন্তু এখন তারা বলছে আমরা নিজেরাই যথেষ্ট। ভারতের সাথে 10টা যুদ্ধ করলেও কাশ্মীর আমাদেরই হবে। এই ঘোষণার পর ভারত যদি চুপ থাকে, তাহলে বিশ্ব দরবারে দুর্বলতা হিসাবে গণ্য হবে। কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান ভারতের মধ্যে 75 বছরের শত্রুতা নতুন কিছু নয়। 1947 সাল থেকে শুরু করে 1965, 1971, 1999 সালে তিনটি পূর্ণাঙ্গ যুদ্ধে পাকিস্তান এবং ভারতের মধ্যে সংঘটিত হয়েছিল। হাজার হাজার প্রাণ গিয়েছে। সীমান্ত জুড়ে এখনো প্রতিদিন চলছে গোলাগুলি। তবে এতদিন যেটি সীমান্ত সন্ত্রাস বা বিবৃতি পর্যায়ে ছিল, সেটা এবার কেন্দ্র থেকে প্রকাশ্যে এসেছে সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডারের মুখে। ভারতের মিডিয়া এখনো মোদীকে শান্তির প্রতীক দেখানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে দিল্লির রাজনৈতিক নেতৃত্বে এখন এই ঘোষণার পর কি করবে তা বুঝে উঠতে তারা এখনো পারছে না। কারণ পাকিস্তান এখন কূটনৈতিকের বাহিরে এসেও মাঠে এসে কথা বলছে। পাকিস্তান তাদের ঐক্য এবং আক্রমণাত্মক মনোভাব স্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশ, চীন, আফগানিস্তান এই পুরো অঞ্চল যখন ভারতের উপর চাপ তৈরি করছে, তখন পাকিস্তান এই মুহূর্তে কাশ্মীর ঘিরে সর্বোচ্চ অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে। আর এই অবস্থান থেকে ইসলামাবাদ স্পষ্ট বার্তা দিয়েছে, এই যুদ্ধ এবার মুলতবি থাকবে না। এখন প্রশ্ন একটাই, দিল্লি কি করবে এখন? দিল্লি কি এখন পুরো বলিউড সিনেমার নাটক দিয়ে মানুষকে ভোলাতে চাইবে, নাকি যুদ্ধে প্রকাশ করবে? কাশ্মীর এখন ভারত পাকিস্তানের মধ্যে সীমিত কোনো সীমান্ত সংঘাত নয়, এটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় ভূ রাজনৈতিক বিস্ফোরণ। পাকিস্তান যেভাবে সরাসরি ঘোষণা দিয়েছে কাশ্মীর আমাদের ঘাড়ের শিরা, প্রয়োজন হলে ভারতের সঙ্গে 10টা যুদ্ধ করব, এই প্রতিক্রিয়া ভারতীয় মিডিয়ায় যতই নীরব থাকুক না কেন, গোটা দিল্লির নিরাপত্তা কাঠামো এখনো কাঁপছে। পাকিস্তানের এই ঘোষণার সময়টা অত্যন্ত কৌশলগত। আন্তর্জাতিক পরিসরে যখন ইসরায়েল ফিলিস্তিনি সংকট, ইউক্রেন যুদ্ধ, চীন তাইওয়ানের উত্তেজনার মতো ইস্যুগুলো যখন পশ্চিমা বিশ্বের নজর ঘুরিয়ে রেখেছে, ঠিক তখনই পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীরকে সামনে রেখে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ভারতের পক্ষে ততটা নেই, যেটা সুযোগ দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য ছিল ইতিহাস, আদর্শ, রাজনৈতিক এবং শক্তির উপর দাঁড়িয়ে। পাকিস্তান সেনাপ্রধান তার বক্তব্যে 1947 সালের দ্বিজাতি তত্ত্ব তুলে এনেছেন। তিনি বলেন, আমরা হিন্দুদের থেকে আলাদা, ধর্ম, সাংস্কৃতিক চিন্তা চেতনা সবকিছুই আমাদের আলাদা। আর এই আলাদা পরিচয়ের ভিত্তিতেই যেভাবে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেভাবেই কাশ্মীর আমাদের অধিকার। এই বক্তব্য থেকে স্পষ্ট, পাকিস্তান এবার কাশ্মীরকে রাষ্ট্রীয় পরিচয়ের অংশ হিসাবে দেখছে। এদিকে ভারতের অভ্যন্তরীণ এই ঘোষণার প্রতিক্রিয়া বিস্ফোরণ ঘটাচ্ছে। কাশ্মীরের উপত্যকায় এই ঘোষণার পর বিক্ষোভের আশঙ্কা প্রবল।
2019 সালের 370 দফা বাতিল করে মোদী সরকার যে চাপিয়ে দেওয়া শাসন ব্যবস্থা তৈরি করেছিল সেটি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। ইন্টারনেট নিষেধাজ্ঞা, সেনা অভিযান, গুম, হত্যা, গণগ্রেফতার সব মিলিয়ে কাশ্মীর এখন পর্যন্ত কার্যত সেনা শাসনের অধীনে। পাকিস্তানের এই যুদ্ধ ঘোষণা কাশ্মীরিদের মধ্যে এক নতুন উত্তেজনা, এক ধরনের মনস্তাত্ত্বিক শক্তি তৈরি হয়েছে, যা যে কোনো সময় আবার আগুন হয়ে ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই মনোভাব কয়েক মাস ধরেই প্রস্তুত হচ্ছিল। সাম্প্রতিক সময়ে চীন পাকিস্তান সম্পর্কে আরও দৃঢ় হয়েছে। চীন যেমন ভারতের সীমান্তে রীতিমতো সামরিক অবকাঠামো গড়ে তুলেছে, ঠিক তেমনি পাকিস্তানের কৌশলগত অবস্থানে সরাসরি ভারতের প্রতিক্রিয়া চ্যালেঞ্জ করছে। পাকিস্তান ভালো মতোই জানে চীন বর্তমানে ভারতের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে নজর রাখছে এবং প্রয়োজনে কার্যকর সহায়তা দিতেও প্রস্তুত। ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তথ্য দিচ্ছে, বেলুচিস্তান এলাকায় চীনের তৈরি পর্যবেক্ষণ কেন্দ্রগুলো এখন পাকিস্তানের সেনাবাহিনীকে তথ্য দিচ্ছে। 2023 সালের শেষের দিকে চীনের তৈরি ড্রোন পাকিস্তানের কাশ্মীর সীমান্তে ওড়ার ঘটনা নিয়েও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় চরম উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তান এখন জাতিসংঘ ও ওআইসিকে সঙ্গে নিয়ে কাশ্মীরের মুসলিম গণহত্যাকে কেন্দ্র হিসাবে তুলে ধরেছে এবং এই প্রচারণা পশ্চিমা মিডিয়াতে বেশ প্রভাব ফেলেছে। ফাইন্যান্সিয়াল টাইমস, আল জাজিরা মিডিয়া, ইস্ট অফ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে কাশ্মীরের নির্যাতন ছবিগুলো এখন প্রতিনিয়তই টাই পাচ্ছে। পাকিস্তান সেটাকে কাজে লাগিয়ে ভারতকে বিশ্বমঞ্চে দখলদার হিসেবে চিহ্নিত করতে পেরেছে। এদিকে মোদী প্রশাসনের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে তারা কাশ্মীরের ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে আন্তঃরাষ্ট্রীয় ইস্যু না বলে অভ্যন্তরীণ বিষয় বলে চালিয়ে দিতে চাইছে, কিন্তু পাকিস্তান বর্তমানে কৌশলে এই অভ্যন্তরীণ মিথ ভেঙে দিয়েছে। এখন কাশ্মীর ইস্যু আর দুই দেশের সমস্যা নয়, এটি আন্তর্জাতিক মানবাধিকার, মুসলিম নিপীড়ন এবং ভূ রাজনৈতিক আধিপত্যের প্রশ্ন। ভারতের কাছে একটি বিপদ হচ্ছে তাদের ভেতরের ক্রমবর্ধমান অসন্তোষ। মণিপুর, নাগাল্যান্ড, আসাম, পশ্চিমবঙ্গ এসব সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিচ্ছিন্নবাদী গোষ্ঠী মাথা তুলছে। মোদী সাম্প্রদায়িক রাজনীতির কারণে সম্পূর্ণ ভারত এখন ধর্মভিত্তিক বিভাজনের চরম উত্তেজনায়। পাকিস্তান ভালো মতোই জানে এই অবস্থায় একটি সামান্য সামরিক সংঘাতও ভারতকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে ফেলতে পারে। তাই জেনারেল মুমিনের বক্তব্য শুধু আক্রমণই নয়, এটি ছিল কৌশলগত রণনীতি। যুদ্ধ এখন শুরু হয়ে গিয়েছে, কূটনৈতিকভাবে কিংবা মনস্তাত্ত্বিকভাবে। গণতান্ত্রিক ব্যর্থতার প্রতীক হিসেবে ভারতের উপর চাপ বাড়ানোর দিক থেকে আর মোদীর কূটনৈতিক জাদু ফুরিয়ে গিয়েছে। অতীতে বলিউড, আইসিসি আর সামরিক বড় ভাই মনোভাব নিয়ে দক্ষিণ এশিয়াকে পরিচালনা করার যে অভ্যাস ছিল সেটি এখন সম্পূর্ণভাবে ব্যর্থ। বাংলাদেশ এখন নিজের পথ খুঁজছে। নেপালও ভারত থেকে দূরে সরে গিয়েছে। শ্রীলঙ্কা এখন রয়েছে চীনের অর্থনৈতিক আশ্রয়ে। আর পাকিস্তান কাশ্মীর নিয়ে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ ভারত এখন ভূ রাজনীতিতে একা। কাশ্মীরকে কেন্দ্র করে সংঘাত কেবল সামরিক লড়াই নয়, এটি হচ্ছে ভারতের রাষ্ট্রীয় অহংকারের বিপরীতে দক্ষিণ এশিয়ার নতুন শক্তির বিন্যাস। পাকিস্তান এবার খেলছে মাটি, মানুষ এবং মানসিকতার যুদ্ধ। আর সেই যুদ্ধের প্রথম ধাক্কায় দিল্লির ভিত কেঁপে উঠেছে। এই লড়াই কিন্তু এখন আর থামানো যাবে না, কারণ যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে। ভারতের সামনে শুধু একটাই প্রশ্ন বাকি, পাকিস্তানের সাথে যুদ্ধ করতে তারা সত্যিই প্রস্তুত কিনা।